ভারতীয় জ্ঞান পরম্পরা এই শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে? হয়তো ইতিহাসের মোটা মোটা বই, তাই না? কিন্তু যদি বলি এটা আসলে একটা দারুণ পাওয়ারফুল অপারেটিং সিস্টেমের মতো, একটা ডাইনামিক চিন্তার সিস্টেম যেটা আজও প্রাসঙ্গিক। চলুন আজ এই সিস্টেমটা কি ডিকোড করা যাক। আমাদের মাথায় প্রায়ই একটা চিন্তা ঘোরে, তাই না, যে ঐতিহ্যগত জ্ঞান মানেই পুরনো, আউটডেটেড কিছু, অনেকটা যেন একটা পুরনো অপারেটিং সিস্টেম যার আর কোনো আপডেট আসে না। এই যে একটা বাইনারি, ঐতিহ্য বনাম আধুনিক, এটাই হলো আমাদের সিস্টেমের সবচেয়ে বড় বাগ। আজ আমরা এই বাগটাকেই ডিবাগ করব। ভারতীয় জ্ঞান ব্যবস্থাকে ঠিকভাবে বুঝতে হলে আমাদের চিন্তাভাবনায় একটা সিস্টেম আপগ্রেড দরকার। তো এই আপগ্রেডের রোডম্যাপটা কি হবে? প্রথমে আমরা কিছু পুরনো ধারণা ভাঙব, তারপর দেখব জ্ঞানের গঠনটা ঠিক কেমন ছিল। এরপর আমরা এর আসল লক্ষ্যটা বুঝব, নেটওয়ার্ক আর হায়ারার্কির মধ্যে পার্থক্যটা ধরব, আর সবশেষে দেখব আজকের দিনে এর প্রাসঙ্গিকতা কোথায়। তাহলে আপগ্রেড শুরু করা যাক। তো আপগ্রেডের প্রথম ধাপে আসা যাক। আমাদের প্রথম কাজ হলো ওই ঐতিহ্য বনাম আধুনিক বাইনারিটাকে ডিবাগ করা। এই ধারণাটা ভারতীয় চিন্তাধারাকে শুধু আধ্যাত্মিক আর অবৈজ্ঞানিক বলে দেখায়, আর ইউরোপীয় চিন্তাধারাকে একমাত্র যৌক্তিক বলে ধরে নেয়। চলুন এই ধারণাটাকেই চ্যালেঞ্জ করা যাক। প্রথম যে বাগটা আমাদের ফিক্স করতে হবে সেটা হলো এই ধারণা যে ঐতিহ্য মানেই স্থির, অপরিবর্তনীয় কিছু, মানে একটা ফিক্সড ফাইলের মতো, যেটা একবার লেখা হয়ে গেছে আর বদলাবে না। কিন্তু না, ভারতীয় জ্ঞান ব্যবস্থা আসলে এরকম ছিলই না। এর আসল শক্তি ছিল এর খোলামেলা পরিবেশে, যেখানে তর্ক, বিতর্ক আর নতুন চ্যালেঞ্জকে সবসময় স্বাগত জানানো হতো। এটা একটা জীবন্ত চলমান আলোচনার মতো ছিল। ব্যাস, প্রথম বাগটা তো ফিক্স হলো। এবার চলুন এই সিস্টেমের আর্কিটেকচারটা একটু খুঁটিয়ে দেখা যাক। মানে এর ডেটা স্ট্রাকচার কেমন ছিল। মজার ব্যাপার হলো এটা কিন্তু ডিজাইন করা হয়েছিল একটা মৌখিক সংস্কৃতির জন্য। ভাবুন তো, অনেকটা লো মেমোরি ডিভাইসের জন্য কোড অপটিমাইজ করার মতো। এই মৌখিক সিস্টেমটা ঠিক কিভাবে কাজ করত? এটাকে যদি আমরা একটা ওপেন সোর্স সফটওয়্যার প্রজেক্টের সঙ্গে তুলনা করি, তাহলে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, শাস্ত্র হলো এর সোর্স কোড, মানে মূল টেক্সট। এরপর সংগ্রহ হলো এর ডকুমেন্টেশন, যেখানে সব ছড়িয়ে ছিটিয়ে থাকা জ্ঞানকে এক জায়গায় করা হয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো টিকা। এগুলোকে বলতে পারেন কমিউনিটির তৈরি করা ফোকস আর প্যাচেস, যা বছরের পর বছর ধরে মূল কোডটাকে আরও উন্নত, আরও জীবন্ত করে তুলেছে। তাহলে কি মনে হচ্ছে, প্রাচীন ভারতে জ্ঞান চর্চা কি একটা ওয়ান ওয়ে লেকচার ছিল, নাকি একটা ডাইনামিক, সবার অংশগ্রহণে তৈরি হওয়া ওপেন সোর্স প্রজেক্টের মতো? ওকে, সিস্টেমের আর্কিটেকচার তো বোঝা গেল, কিন্তু এই সিস্টেমটা কেন তৈরি করা হয়েছিল? এর পেছনের দর্শনটা কি ছিল? মানে জ্ঞানের আসল উদ্দেশ্যটা কি? চলুন এবার কিভাবে থেকে কেনর দিকে যাই। এখানে দুটো অপারেটিং সিস্টেমের মধ্যে একটা মূল পার্থক্য দেখতে পাবেন। একদিকে ভারতীয় জ্ঞান ব্যবস্থার লক্ষ্য ছিল অভেদ বা একাত্মতা, মানে সবার ভালো থাকা। অন্যদিকে আরেকটা মডেলের ফোকাস ছিল ক্ষমতা বা পাওয়ার অর্জন করা, আর সেটাকে ব্যবহার করা। বুঝতেই পারছেন, এটা ফিলসফির দিক থেকে একটা সম্পূর্ণ আলাদা অপারেটিং সিস্টেম। আর এই সিস্টেমটা ছিল সবার জন্য, অনেকটা একটা ওপেন এপিআই এর মতো। খুব জটিল কোনো যুক্তি বোঝানোর জন্য রোজকার জীবনের উদাহরণ বা উদাহরণম ব্যবহার করা হতো। বড় বড় দার্শনিকরা সাধারণ মানুষের ভাষায় কথা বলতেন। উদ্দেশ্য একটাই, জ্ঞান যেন শুধু কয়েকজনের কুক্ষিগত না হয়ে থাকে। তাহলে বলুন তো, এই সিস্টেমের আসল উদ্দেশ্য কি? দুনিয়ার উপর ক্ষমতা দখল করা ছিল, নাকি সবার মধ্যে একটা হার্মনি বা সম্প্রীতি তৈরি করা ছিল? এইবার আমরা আলোচনার একদম কোর কনসেপ্টে চলে এসেছে। এখানে আমরা দেখব বাস্তবতাকে বোঝার দুটো একদম আলাদা মডেল, নেটওয়ার্ক আর হায়ারার্কি। মডেল দুটো কি কি? একটা হলো হায়ারার্কি, অনেকটা গাছের মতো, ওপর থেকে নিচে নামে। এখানে জ্ঞানকে ছোট ছোট অংশে ভেঙে অ্যানালাইজ করা হয়। আর একটা মডেল হলো নেটওয়ার্ক। এটা একটা জালের মতো, যেখানে সবকিছু একে অপরের সাথে জুড়ে আছে। এখানে কোনো একটা অংশের মানে বুঝতে হলে পুরো সিস্টেমটাকে একসাথে দেখতে হয়। ভারতীয় জ্ঞান ব্যবস্থা কিন্তু এই নেটওয়ার্ক মডেলটাকেই ফলো করত। ঠিক তাই, ভারতীয় জ্ঞান ব্যবস্থা একটা ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্কের মতনই কাজ করে। জীবন, জ্ঞান, বাস্তবতা সবকিছুই একটা আন্তঃসংযুক্ত ওয়েব অফ লাইফ বা জীবনজালের অংশ। একটা খুব সুন্দর কথা আছে, জীবন যুদ্ধ করে পৃথিবীকে দখল করেনি, নেটওয়ার্কিং করে করেছে। এই নেটওয়ার্ক মডেলটা তখনই ভালো কাজ করে যখন বিভিন্ন আইডিয়ার মধ্যে আদান প্রদান হয়। এই কারণেই ভর্তৃহরির একটা কথা খুব প্রাসঙ্গিক। সে আর কি জানে যে শুধু নিজের ঐতিহ্যকেই জানে? মানে অন্যদের সাথে আলোচনা, বিতর্ক এগুলোই ছিল সিস্টেমের অক্সিজেন। আচ্ছা, এই পুরো ডাইনামিক সিস্টেমটাকে সহজে মনে রাখার একটা উপায় বললে কেমন হয়? জাস্ট মনে রাখুন DOTS বা ডটস।
ডি মানে ডিবেট বা বিতর্ক, ও মানে ওপেন বা উন্মুক্ত, টি মানে ট্রান্সফর্মিং বা পরিবর্তনশীল, আর এস মানে সিস্টেমিক। ব্যাস। তো আমাদের সিস্টেম আপগ্রেড কমপ্লিট। চলুন প্যাচ নোটস দেখে নিই। আমরা কি ফিক্স করলাম? ঐতিহ্যবানে যে স্থির নয় সেই বাগটা ফিক্স হয়েছে। নতুন ফিচার হিসেবে আমরা জানলাম এর মৌখিক কাঠামোর কথা, আর ফিলোসফিটা আপগ্রেড করে বুঝলাম এর লক্ষ্য ক্ষমতা নয়, মঙ্গল। আর সবচেয়ে বড় কথা, আমরা হায়ারার্কি থেকে একটা নেটওয়ার্ক বেসড নতুন অপারেটিং সিস্টেমে শিফট করেছি। সিস্টেম তো আপগ্রেড হলো, কিন্তু এখনকার দিনে এর দাম কি? চলুন এই আপগ্রেডেড ওএসকে আজকের পৃথিবীর সঙ্গে কানেক্ট করে দেখি। এই যে নেটওয়ার্ক থিঙ্কিংয়ের কথা আমরা এতক্ষণ বললাম, এটাই কিন্তু আজকের টেক দুনিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো সলভ করার মূল চাবিকাঠি। সেটা এআই এথিক্স হোক, জটিল সিস্টেম মডেলিং হোক, বা মানুষকেন্দ্রিক প্রযুক্তি তৈরি করা হোক। একটা সিস্টেমের ভেতরে কানেকশনসগুলো বোঝা, বিভিন্ন দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেওয়া আর সবার মঙ্গলের কথা ভাবা, এই স্কিলগুলোই ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বেশি দরকার হবে। তাহলে আলোচনায় শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। যদি একটা প্রাচীন জ্ঞান ব্যবস্থা একটা ডিসেন্ট্রালাইজড ওপেন সোর্স নেটওয়ার্কের মতো করে বানানো হয়ে থাকে, তাহলে সেই আর্কিটেকচার থেকে আমরা আমাদের ভবিষ্যৎকে আরও ভালোভাবে তৈরি করার জন্য কি শিখতে পারি? ভাবুন তো।